আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 12তম অধ্যায়ের টাইপ 3-র আমাদের যেই 35 থেকে 52 নম্বর সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে, আমরা এই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 3-র প্রথম প্রশ্ন অর্থাৎ 35 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে পরিবারের স্থায়ী সম্পদ কোনটি? স্থায়ী সম্পত্তি বলতে আমরা বুঝি যে সকল বা যে সমস্ত সম্পত্তির উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরেরও অধিক সময়ের জন্য থাকে, তাকে আমরা স্থায়ী সম্পত্তি বলি। যেমন তুমি দেখো, নগদ টাকা এটা 1 বছরের কম মেয়াদ, ব্যাংক ব্যালেন্স এটার মেয়াদও 1 বছরের কম, দেনাদার এটার মেয়াদও 1 বছরের কম, তৈজসপত্র এটার মেয়াদ কিন্তু 1 বছরের বেশি, অর্থাৎ এটাই কিন্তু আমার জন্য স্থায়ী সম্পদ। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া তৈজসপত্র আসলে জিনিসটা কি? তৈজসপত্র মানে হচ্ছে আমার বাসার যেই থালা বাসন, ওই যে শোকেসের মধ্যে রাখা তোমার আম্মুর যেই প্লেট বা বাটি আছে যেগুলোতে তোমার জীবনে খাবার সৌভাগ্য হয় নাই, ওইগুলো হচ্ছে আমাদের পরিবারের জন্য সম্পত্তি। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে খ। 36 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক তহবিল আর্থিক বিবরণীতে কি হিসাবে দেখানো হয়? পারিবারিক তহবিলটুকু আমার পরিবারের, এই পারিবারিক তহবিলটুকু আমার আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসেবে বিবেচনা করা হয়। কি হিসেবে বিবেচনা করা হয়? দায় হিসেবে বিবেচনা করা হয়। 37 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়? পারিবারিক আর্থিক বিবরণী এটা প্রস্তুত করা হয় 3টি পর্যায়ে। কয়টি পর্যায়ে ভাইয়া? 3টি পর্যায়ে বা 3টি প্রক্রিয়ায়, মানে 3টি ধাপে আমাদেরকে কি করা হয়? আমাদের আর্থিক বিবরণীটা তৈরি করা হয়। আমরা চলে যাব প্রশ্ন নম্বর 38। 38 নম্বর প্রশ্নে বলেছে কোনটি পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে? কোনটি পারিবারিক আয় ব্যয় বিবরণীতে, দেখো পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় আয়বাচক লেনদেনগুলা, পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় ব্যয়বাচক লেনদেনগুলা, আয় এবং ব্যয়বাচক লেনদেনগুলা। এখানে দেখো, গহনা ক্রয় এটা একটা সম্পদ, কম্পিউটার ক্রয় এটা একটা সম্পদ, ব্যাংক জমা এটা একটা সম্পদ। তাহলে বাকি আছে কি? আপ্যায়ন খরচ, এটা আমার জন্য একটা খরচ অথবা আমার জন্য একটা ব্যয়, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। 39 নম্বর প্রশ্নে আমরা কিভাবে স্বল্প আয়ে ভালো জীবনযাপন করতে পারি? আমরা স্বল্প আয়ের মধ্যে একটা সুন্দর একটা ভালো জীবনযাপন করতে পারি যদি আমরা আগে থেকে একটা বাজেট প্রণয়ন করে রাখি। দেখো, বাজেট বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক একটা রূপ। আমি আমার পরিকল্পনাটাকে যখন একটা নাম্বারে হিসাব করে রাখবো, আগে আগে করে রাখবো, এটা হচ্ছে বাজেট। তো আমি যদি বাজেট প্রণয়ন করে রাখি তাহলে কিন্তু আমার জন্য এটা সুবিধা যে আমি অল্প আয় দিয়েও খুব ভালো মতো চলতে ফিরতে পারবো। 40 নম্বর প্রশ্নে আমরা দেখি প্রাপ্তি প্রদান হিসাবে নিচের কোন দফাটি হিসাবভুক্ত হয়? দেখো, প্রাপ্তি এবং প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হয় নগদ প্রাপ্তি ঘটেছে এমন লেনদেনগুলো, নগদ প্রদান ঘটেছে এমন লেনদেনগুলো। এখন কি কারণে প্রাপ্তি হইল, কি কারণে প্রদান হইল, এগুলো আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার আমি কি টাকা পাইছি কিনা, পাইলে সেটা প্রাপ্তি। দেখার দরকার টাকাকে আমি দিছি কিনা, টাকা দিলে সেটা প্রদান। তো টাকা পাইছি, টাকা দিছি, এগুলো আমার প্রাপ্তি প্রদানে আসে। দেখো, প্রাপ্য কৃষি আয় মানে ভবিষ্যতে পাবো, এখনো পাই নাই, তাহলে এটা প্রাপ্তি প্রদানে আসে না। বকেয়া বেতন, বেতন বকেয়া আছে এখনো দেই নাই, তো এটাও আমার কি হয় না, এটাও কিন্তু আমার প্রাপ্তি প্রদান হিসাবে আসে না। আসবাবপত্রের অবচয় এটা একটা অনগদ লেনদেন, যেখানে নগদ টাকার কোনো সম্পর্ক নাই, তো এখানেও কিন্তু আমার টাকা পয়সার আসা যাওয়া হয় না। তাহলে বাকি থাকে কে? বিগত বছরের ভাড়া পরিশোধ, আমি এখন ভাড়া পরিশোধ করছি, তাহলে এটা হচ্ছে কি আমার জন্য উত্তর। উত্তর কি তাহলে গ। এই 40-এর উত্তর কি? 40-এর উত্তর হচ্ছে গ।
41 নম্বর প্রশ্ন, পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয়। পারিবারিক আয় ব্যয় বিবরণী ভাইয়া, পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে আয় এবং ব্যয়বাচক হিসাবগুলা। তুমি দেখো এখানে ডিপিএস এ জমা, এটা আমার জন্য একটা সম্পদ। ঋণ পরিশোধ, এটা আমার জন্য একটা দায় হ্রাস পায়। গহনা বিক্রয়, এটা আমার জন্য একটা সম্পদ হ্রাস পায়। তাহলে বাকি থাকে কি বেতন। বেতন হচ্ছে এটা একটা আয়, পরিবারের যিনি প্রধান কর্তা আছেন তিনি যে বেতনটা পায় এটা পরিবারের জন্য একটা আয়। তাহলে আয় ব্যয় বিবরণীতে আয়বাচক লেনদেনগুলাই লিপিবদ্ধ হয়। তাহলে 41-এর উত্তর কত? 41-এর উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 42। 42 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ কোনটি? পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ কোনটি? খেয়াল করে দেখো, আমার পরিবারের আর্থিক বিবরণীর ধাপগুলা কি কি ছিল? আমার ছিল পারিবারিক তহবিল নির্ণয়, আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত্তপত্র তৈরি করা, তিনটা ছিল। তাহলে এই তিনটার মধ্যে কে আছে? দেখো আয় ব্যয় বিবরণী আছে। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে আয় ব্যয় বিবরণী। 43 নম্বর প্রশ্নে আমরা দেখি বলা আছে পারিবারিক তহবিলের সাথে কোনটি যোগ করা হয়? মনে রাখবা, পারিবারিক তহবিলের সাথে আমরা যোগ করি আয় উদ্ধৃত্ত, বিয়োগ করি ব্যয় উদ্ধৃত্ত। অর্থাৎ যদি কখনো আমার পরিবারে আয়ের চাইতে ব্যয়ের পরিমাণ কম হয়, অর্থাৎ আয়ের পরিমাণ বেশি ব্যয়ের পরিমাণ কম, আয় বেশি, এটাকে আমরা আয় উদ্ধৃত্ত বলি। আরেক ভাষায় বলি ব্যয় অতিরিক্ত আয়, এটা আমার যোগ করতে হয়। তাহলে দেখো এই যে দেওয়া আছে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয়ের অতিরিক্ত যতটুকু আয় আছে ওইটাকে আমরা যোগ করে দিব, তাই না? আচ্ছা, এরপর 44-এ বলেছে পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়। পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এমন সমস্ত ব্যয় যে সকল ব্যয়ের উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের কম থাকে। যেমন শিক্ষা বাবদ ব্যয় প্রতি মাসেই করতে হয়। তারপর হচ্ছে সম্পদ রক্ষণাবেক্ষণ খরচ প্রতি মাসেই বা বছরে একাধিকবার করতে হয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য গ। তাহলে ভাইয়া 44-এর উত্তর কি? 44-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 45। বলা আছে পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি? অর্থাৎ যেই ব্যয়টা পরিবার নিয়মিত করে না, অনিয়মিত ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা বলি আমার পরিবারের অনিয়মিত ব্যয়। আমার প্রতিষ্ঠানে যেগুলো মূলধন জাতীয় ব্যয়, সরি মুনাফা জাতীয় মনে বলছিলাম, মূলধন জাতীয় ব্যয়গুলো হচ্ছে আমার প্রতিষ্ঠানের অনিয়মিত ব্যয়, তাই না? দেখো ভাইয়া জমি ক্রয়, এই জমি কি একটা পরিবার জমি কি প্রতি মাসে কিনে, প্রতি বছরে কিনে? জমি কিন্তু অনেক বছর পরে পরে কিনে, তাই না? এই যে অনেক বছর পর পর জমি কেনা, এটা হচ্ছে আমার পরিবারের জন্য একটা অনিয়মিত ব্যয়। তাহলে 45-এর উত্তর হচ্ছে ক। 45-এর উত্তর কি? ক। চলে যাব প্রশ্ন নাম্বার 46। 46-এ কি বলা আছে? 46-এ বলা আছে কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়? কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়? খেয়াল করে দেখো, গৃহ মানে বাড়িঘর নির্মাণ, এটা একটা মূলধন জাতীয় ব্যয়, অথবা আমরা বলতে পারি এটা একটা সম্পদ। এরপরে শিক্ষা খাতে ব্যয়, এটা হচ্ছে কি একটা মুনাফা জাতীয় ব্যয়, বা বলতে পারি এটা একটা ব্যয়। সাইকেল ক্রয়, এটা একটা সম্পদ, বা বলতে পারি এটা একটা মূলধন জাতীয় ব্যয়। টেলিভিশন ক্রয়, এটা একটা সম্পদ, বা আমরা বলতে পারি এটা একটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে শুধুমাত্র গ নাম্বারটা। 46 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ। 46 নাম্বার প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 47। বলা আছে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ধাপ। আমার পারিবারিক আর্থিক বিবরণী তৈরি করার ধাপ হচ্ছে কি? আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী বলতে পারিবারিক আর্থিক বিবরণীতে কোনো কিছু নাই। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 আছে গ নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে গ। 48 নম্বর প্রশ্নে চলে যাব ভাইয়া। কি বলা আছে দেখো, বলা আছে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোন ব্যয়টি অন্তর্ভুক্ত হবে? পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে কোন ব্যয়টি অন্তর্ভুক্ত হবে? আর্থিক অবস্থার বিবরণী দেখো, আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হয় মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়। খাদ্য সামগ্রী ক্রয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। খবরের কাগজ ক্রয়,
এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। জামা কাপড় ক্রয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনটা? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে মোবাইল ফোন ক্রয়, অর্থাৎ এটা একটা সম্পদ এবং আর্থিক বিবরণীতে মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ সম্পত্তিগুলো আসে। তাহলে 48-এর উত্তর কত? 48-এর উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 49। বলা আছে পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কি হিসেবে দেখানো হয়? পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসেবে দেখানো হয় বা দায় হিসেবে বিবেচনা করা হয়। দায় হিসেবে দেখানো হয় বা দায় হিসেবে বিবেচনা করা হয়। 50 নম্বর প্রশ্ন বলেছে পারিবারিক আর্থিক বিবরণীতে কোন হিসাবটি থাকে না? পারিবারিক আর্থিক বিবরণীতে আমার প্রারম্ভিক মূলধন নামে কোনো হিসাব থাকে না। প্রারম্ভিক মূলধন নামে কি কোনো হিসাব আমার পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে থাকে না। প্রারম্ভিক যা কিছু থাকে সেটাকে আমরা পারিবারিক তহবিল বলি। প্রারম্ভিক যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা কি বলি? আমরা সেটাকে পারিবারিক তহবিল বলি, তাই না? আচ্ছা 51 নম্বরেও সেম প্রশ্নই আসছে, এটার উত্তরও গ। এরপরে চলে যাব 52 নম্বর প্রশ্নে। আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয়, আয়ের চাইতে যদি ব্যয় বেশি হয় সেটাকে আমরা বলি হচ্ছে আয়ের অতিরিক্ত ব্যয়। আয়ের অতিরিক্ত ব্যয়। আয়ের অতিরিক্ত ব্যয় মানে কি? আয়াতিরিক্ত ব্যয়, তাই না? এই যে দেখো, আয়ের অতিরিক্ত ব্যয় বা ঘাটতি বলতে পারি, তাই না? তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে খ। 52 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা কিন্তু আমাদের টাইপ 3-তে যে কয়টা প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্ন বিস্তারিত আলোচনা করে শেষ করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব টাইপ 4 নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।